বিসমিল্লাহির রহমানির রহিম। রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত এই অনলাইন ক্লাসে অত্র ইনস্টিটিউটের প্রথম পর্বে সকল শিক্ষার্থীকে আমার প্রাণ ঢালা শুভেচ্ছা ও স্বাগতম। বরাবরের নয় আজও আমি তোমাদের মাঝে উপস্থিত আছি মোহাম্মদ জিয়াউর রহমান জুনিয়র ইন্সট্রাক্টর নন টেক গণিত, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট রংপুর। আমার পাঠের বিষয় হলো গণিত। আজ আমরা ক্লাস নেব দশম ক্লাস, অদ্য তারিখ 8 ফেব্রুয়ারি 2021। আমরা গত ক্লাসে বিন্যাস নিয়ে আলোচনা করছি, আজও বিন্যাস নিয়ে আলোচনা করব। চতুর্থ অধ্যায় বইয়ের বীজগণিতের আমরা গত ক্লাসে একটি সূত্র প্রমাণ, বিন্যাস কাকে বলে সেটা জানছি এবং সাথে একটি সূত্র আমরা প্রমাণ করছিলাম এবং সেই সূত্রের আলোকে আমরা অঙ্ক করছি। সেটি হলো n সংখ্যক বিভিন্ন জিনিস হইতে প্রত্যেকবার r সংখ্যক জিনিস নিয়ে সাজালে প্রাপ্ত বিন্যাস সংখ্যা npr। বিন্যাসের ইংরেজি হলো পারমিউটেশন। সেই পারমিউটেশনের প্রথম অক্ষর হলো পি, এখানে পি দ্বারা প্রকাশ করা হয়েছে বা চিহ্নিত করা হয়েছে। npr ইজ ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল, এটাকে হলো ফ্যাক্টোরিয়াল বলা হয়, ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস r। গত ক্লাসে আমরা এটা প্রমাণ করছি এবং এই সূত্রের সাহায্যে আমরা দুটো অঙ্কও দেখছি। আজ আমরা দেখব নতুন আরেকটি সূত্র, সেটা হলো এই বিভিন্ন জায়গায় আমরা ভিন্ন নয়, মানে একই রকম জাতীয় বা একই জাতীয় যদি হয় তখন সূত্রটা কেমন হবে সেটাই আমরা প্রমাণ করব এবং সূত্রটাকে মনে রাখবো। এই সূত্রের সাহায্যে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক আমরা বইয়ের করব। তাহলে একবার দেখলাম আমরা বিভিন্ন জিনিস হতে, আর একবার দেখলাম ভিন্ন নয় মানে একই রকম জিনিস। এইখানে n সংখ্যক জিনিসের এই অর্থ হলো n সংখ্যক জিনিস হইতে r সংখ্যক নিয়ে কত প্রকারে সাজানো যায়। বিন্যাস সংখ্যার অর্থই হলো সাজানো যায়। তাহলে n সংখ্যক জিনিসের সব কয়টি একবারে নিয়ে বিন্যাস নির্ণয় করতে হবে যার p সংখ্যক জিনিস একই রকম, অর্থাৎ এই p সংখ্যক জিনিস একই রকম। মনে করো যেমন আমরা একটা উদাহরণ দিছিলাম বিন্যাসের সংজ্ঞায় শুরুতেই, এ বি সি, ওটা এলএম দ্বারা দিছিলাম, আমি এখানে এ বি সি দ্বারা লিখলাম। এই তিনটাই হলো ভিন্ন ভিন্ন, এ বি এবং সি তিনটা ভিন্ন। দুটা করে জিনিস নিলে আমরা সাজালে কি পাবো, এ বি বি সি, এভাবে 6 প্রকার পাবো। তারপরে সি এ, তারপরে বি এ, তারপরে কত হবে বলো, তারপরে সিবিটা উল্টে যাবে, সিবি, আর এটা পাবে সি, এটা উল্টে যায় হবে এসি। এটা 6 প্রকার পাবো। এই যে 6 প্রকার পেলাম, এটা হলো এসি। তাহলে এবিসি তিনটি ভিন্ন ভিন্ন জিনিস হইতে দুটি করে নিয়ে কত প্রকারে সাজানো যায়, 6 প্রকারে। কিন্তু দুটা যদি একই রকম হয়, এ হয়, মানে বি এর জায়গায় আমি এ লিখলাম, তাহলে কি হবে, এ বি এর জায়গায় এ বি এর জায়গায় এ বি এর জায়গায় এ। দেখো এখন তোমার এখানে একটা জিনিস যে এই এ আসলো, তোমার তো একটা আছে, একই রকম হয়ে গেল। যখন একই রকম হবে এই দুইটাকে আমরা একটা লিখব, অর্থাৎ ফ্যাক্টোরিয়াল 2 দ্বারা তখন কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। সেটাই এখানে আমরা প্রমাণ করব। তোমরা নিশ্চয়ই পর্যন্ত বুঝতে পারছো, তারপর একটু মনোযোগ সহকারে দেখো, দেখলেই বুঝতে পারবা এটা বিন্যাস। বিন্যাস কথার অর্থই হলো সাজানো যায়। এখানে n সংখ্যক জিনিসের সব কয়টি একবার নিয়ে বিন্যাস নির্ণয় করতে হবে যার p সংখ্যক জিনিস একই রকম। এই যে একই রকম বলতে এ একই রকম, তা ধরে নিলাম কি সংখ্যক জিনিস দ্বিতীয় রকম এবং r সংখ্যক জিনিস তৃতীয় রকম এবং বাকিগুলো ভিন্ন ভিন্ন। যেমন এখানে সিটা হলো ভিন্ন। মনে করি এই ক্ষেত্রে মোট বিন্যাস সংখ্যা x। যখন p সংখ্যক জিনিস একই রকম জিনিসকে যদি p সংখ্যক ভিন্ন জিনিস দ্বারা বদলানো হয়, আমরা p সংখ্যক জিনিস একই রকম কিন্তু এটাকে আমরা ধরে নিলাম যে এরা হলো ভিন্ন জিনিস, আলাদা আলাদা সব। তাহলে সেই ক্ষেত্রে বিন্যাস সংখ্যা হবে পি ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়ালটা আমরা এইভাবে প্রকাশ করি অথবা এইভাবে, যে কোনো একভাবে প্রকাশ করলেই হবে। আমি এইভাবে লিখছি, পি ফ্যাক্টোরিয়াল সংখ্যক নতুন বিন্যাস পাওয়া যাবে। তাহলে সেই ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে আমরা বিন্যাস সংখ্যা পাবো, আমরা বিন্যাস সংখ্যা এখানে ধরেই নিছি মোট বিন্যাস সংখ্যা এক, তাহলে এক্স গুণন পি ফ্যাক্টোরিয়াল। একইভাবে কি সংখ্যক একরকম জিনিসকে যদি কিউ সংখ্যক
ভিন্ন জিনিস দ্বারা বদলানো হয় তবে দ্বিতীয় ক্ষেত্রে কিউ ফ্যাক্টোরিয়াল সংখ্যক নতুন বিন্যাস পাওয়া যাবে। একইভাবে আর সংখ্যক জিনিসকে যদি আমরা, এটা একই রকম কিন্তু একই রকম না ধরে এটাকে আমরা ধরবো ভিন্ন ভিন্ন জিনিস, তখন ভিন্ন ভিন্ন জিনিস হলে তখন এর বিন্যাস সংখ্যা হবে আর ফ্যাক্টোরিয়াল। এই যে আর ফ্যাক্টোরিয়াল হলো, তাহলে এই ক্ষেত্রে মোট ফ্যাক্টোরিয়াল হবে এই তিনটি গুণফল এক্স পি ফ্যাক্টোরিয়াল কিউ ফ্যাক্টোরিয়াল এবং আর ফ্যাক্টোরিয়াল, এই তিনটার গুণফল। আর মোট বিন্যাস সংখ্যা আমরা হলো এন, এন সংখ্যক জিনিসের ভিন্ন ভিন্ন হয় মোট বিন্যাস সংখ্যা হবে এন। তাহলে সূত্র হবে x ইজ ইকুয়াল টু n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই p ফ্যাক্টোরিয়াল ইন্টু q ফ্যাক্টোরিয়াল ইন্টু r ফ্যাক্টোরিয়াল। এই যে এটাকে, যে একই রকম জিনিস হলে এখানে কয়টা জিনিস আছে একই রকম, দুইটি, সেই জন্য এটা কি হবে ফ্যাক্টোরিয়াল 2 দ্বারা ভাগ হবে। অর্থাৎ এই সূত্রটা হবে 3p2, তিনটা জিনিস হইতে দুইটাই করে নিলাম, ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2। এখন এটা রেজাল্ট যেটা আসবে সেটাই। নিশ্চয়ই তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো। তাহলে আমাদের দুইটা গুরুত্বপূর্ণ সূত্র শিখলাম, গত ক্লাসে শিখছি হলো বিভিন্ন জিনিস হইতে প্রত্যেক বা আর সংখ্যক নিয়ে সাজালে প্রাপ্ত বিন্যাস সংখ্যা হবে npr ইজ ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস r। আর একই রকমের যদি জিনিস হয় একই রকম, অর্থাৎ এ যদি একই হয় তাহলে যতবার থাকবে একই সংখ্যক তত ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ হবে। তাহলে এটা প্রমাণ করার জন্য আমরা কি করতে হবে, যে একই রকম জিনিসকে আমরা ধরে নিব যে এটা ভিন্ন ভিন্ন জিনিস, জিনিস নির্ণয়ে ভিন্ন ভিন্ন জিনিসের তোমার বিন্যাস কত হয় পি ফ্যাক্টোরিয়াল, যেমন এন পি এন সমান সমান এন ফ্যাক্টোরিয়াল, এন পি এন গত ক্লাসে আমরা প্রমাণ করছি এন পি এন ইজ ইকুয়াল টু এন ফ্যাক্টোরিয়াল, এটা বলো। সেই জন্য এখানে পি ফ্যাক্টোরিয়াল হলো, কিউ ফ্যাক্টোরিয়াল হলো, আর আর ফ্যাক্টোরিয়াল হলো। আর মোট বিন্যাস আমরা ধরে নিছি এক্স, x ইন্টু পি ফ্যাক্টোরিয়াল ইন্টু কিউ ফ্যাক্টোরিয়াল ইন্টু আর ফ্যাক্টোরিয়াল। n সংখ্যক জিনিস হতে ভিন্ন ভিন্ন মোট বিন্যাস সংখ্যা হবে n ফ্যাক্টোরিয়াল। তাহলে n ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু x ইন্টু পি ফ্যাক্টোরিয়াল ইন্টু কিউ ফ্যাক্টোরিয়াল ইন্টু আর ফ্যাক্টোরিয়াল। তাহলে x ইজ ইকুয়াল টু n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই পি ফ্যাক্টোরিয়াল ইন্টু কিউ ফ্যাক্টোরিয়াল ইন্টু আর ফ্যাক্টোরিয়াল। আমরা দেখি এই আলোকে দুটো অঙ্ক, এই পর্যন্ত নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এটা বুঝতে পারলেই তোমরা অঙ্কগুলো করতে পারবা। দেখি এখানে একটা উদাহরণ দেওয়া আছে আমার স্লাইডে, তুমি ভালো করে খেয়াল করো। ক্যামব্রিজ দেওয়া আছে, ক্যামব্রিজ শব্দটির অক্ষরগুলো হতে প্রতিবারে 5টি নিয়ে মোট কতগুলি ভিন্ন শব্দ গঠন করা যায় যেখানে সবকটি স্বরবর্ণ বর্তমান থাকবে। কোশ্চেনটা ভালো করে বুঝতে হবে, তারপরে অঙ্কের অ্যান্সারে যাবা। কোশ্চেনটা বলছে ক্যামব্রিজ শব্দটির অক্ষরগুলি হতে প্রতিবারে 5টি করে নিয়ে, অর্থাৎ এই ক্যামব্রিজ সমৃদ্ধ মোট অক্ষর আছে কয়টি সেটাকে তোমাকে বাছাই করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9, 9টি অক্ষর আছে। এই 9টি অক্ষরের মধ্যে তোমার 3টি আছে স্বরবর্ণ এ ই আই, স্বরবর্ণ এ আই ই, এই 3টি হলো স্বরবর্ণ। আর বাকিগুলো কি ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণগুলো কি কি, সি এম বি আর ডি জি, সি এম বি আর ডি জি। তাহলে তোমার এখানে কটা হলো 2 2 4 2 6, আর এখানে কটা 3টা, মোট হলো 9টি বর্ণ বা অক্ষর আছে। এখানে 5টি স্থানের 5টি নিয়ে মোট কতগুলো শব্দ গঠন করা যায় যেখানে সবকটি স্বরবর্ণ বর্তমান থাকবে, অর্থাৎ স্বরবর্ণগুলা থাকতে হবে। তাহলে 3টি স্থানের, এখানে 5টি স্থানের 3টি স্থান 3টি স্বরবর্ণ দ্বারা পূরণ করা যায়, মানে 5টি স্থানের মধ্যে 3টিই থাকবে স্বরবর্ণ, সেই জন্য 5p3, তার মানে হবে 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 5 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ সূত্রটা আমরা কি শিখছি, npr is equal to factorial n divided by factorial n minus r। এখানে n বলতে হলো
5, আর বলতে হলো 3। তাহলে এখানে কত হলো, এই 5 এর জায়গায় কত বসাবো, n এর জায়গায় কত বসাবো 5, n এর জায়গায় কত বসাবো 5, আর r এর জায়গায় বসাবো কত 3। এই যে 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 5 মাইনাস 3। প্রতিবারে 5টি নিয়ে মোট কতগুলো শব্দ গঠন করা যায় যেখানে কি থাকবে, যেখানে স্বরবর্ণ 3টা উপস্থিত থাকবে। তাহলে 3টি স্থানে 3টি স্বরবর্ণ দ্বারা পূরণ করা যায় 5p3 ডিভাইডেড বাই 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 5 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়াল মানে 1 2 3 4 5, 1 থেকে 5 পর্যন্ত প্রতিটি অঙ্কের গুণফল, ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2 মানে 1 ইন্টু 2, কাটাকাটি করলে কত থাকে 3 4 5, এই 1 আর 2 কাটা গেলে 3 4 5, মানে 60 ভাবে সাজানো যাবে। অর্থাৎ স্বরবর্ণ 3টা বর্তমান থাকবে কয়টি পদে, 60। এখন বাকি 2টি স্থান কি পূরণ করবে, ব্যঞ্জন বর্ণ পূরণ করবে। ব্যঞ্জন বর্ণ মোট কয়টি আছে, 6টি। তাহলে এই 6টি স্থানে 2টি স্থানে 6টি ব্যঞ্জন বর্ণ দ্বারা পূরণ করা যায় কত উপায়ে, 6p2, মানে 6টি ব্যঞ্জন বর্ণ থেকে কয়টি ব্যঞ্জন বর্ণ নেব, 2টি ব্যঞ্জন বর্ণ নেব। তাহলে এটা কত হবে, তাহলে n এর জায়গায় কত বসাবো, n এর জায়গায় বসাবো হলো 6, তাহলে ফ্যাক্টোরিয়াল 6 মাইনাস r, এখানে r কত, এখানে r হলো 2, তাহলে 2। তাহলে আমার কত হলো, ফ্যাক্টোরিয়াল 6 মানে কত, 1 2 3 4 5 ইন্টু 6, আর ফ্যাক্টোরিয়াল 4 কত, এখানে 4 আসবে, 6 থেকে 2 বাদ দিলে 4, তাহলে 1 2 3 4, এটা ভাঙাই দিলাম, এইটা লব এবং হর কাটা গেল, থাকলো কত 5 ইন্টু 6, 5 6 30, এই যে 5 6 30। তাহলে আমরা কি দেখলাম, আমরা যে সূত্রটা আজকে দেখলাম সেই সূত্রটার আলোকে অঙ্কটা দেখতেছি। অঙ্কটাতে কি বলা আছে, যে ক্যামব্রিজ শব্দটিতে মোট অক্ষর আছে 11টি, 11টির মধ্যে 3টি হলো স্বরবর্ণ, 6টি হলো ব্যঞ্জন বর্ণ। এমন শব্দ গঠন করতে হবে যাতে 3টা স্বরবর্ণ বিদ্যমান থাকে। তাহলে 3টি স্বরবর্ণ থাকবে 5টি স্থানে, তাহলে কত হবে 5p3, আর তোমার 5টা অক্ষর দিয়ে শব্দটা হবে, তার মধ্যে বাকি থাকবে কয়টি, 2টি। এই 2টি কে পূরণ করবে, ব্যঞ্জন বর্ণ পূরণ করবে। কয়টি ব্যঞ্জন বর্ণ থেকে পূরণ করতে হবে, 6টি ব্যঞ্জন বর্ণ, সেই জন্য 6p2, তাহলে 30 উপায়। তাহলে এই 60 আর 30 গুণ করলে গুণফল যে হবে সেটাই আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। তাহলে 60 ইন্টু 30, তাহলে 1800। তাহলে মোট শব্দ সংখ্যা হবে কত, 1800। নিশ্চয়ই বুঝতে পারছো শিক্ষার্থীরা কিভাবে বিন্যাসের অঙ্কগুলো আমরা করব। আমরা আরেকটি স্লাইডে যাই, একটি বড় অঙ্ক আছে রচনামূলক, এবং বইয়ের প্রত্যেকটা বইয়ে এই অঙ্কগুলো পাবা, শুধুমাত্র তোমার নাম্বারের পরিবর্তন হয়, উদাহরণে নয় অনুশীলনে, এক এক বই এক এক রকম, এগুলো সবই তুমি পাবা। আমি দেখি এখানে ম্যাথামেটিক্স শব্দটি দেওয়া আছে। ম্যাথমেটিক্স বানানটা দেখো, MATHEMATICS। ম্যাথমেটিক্স শব্দটির অক্ষরগুলোকে কত প্রকারে সাজানো যায়। তাহলে এখানে দেখো ম্যাথমেটিক্স শব্দটিতে মোট অক্ষর আছে কয়টি, এটা তোমাকে আগে বাইর করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11। ম্যাথমেটিক্স শব্দটিতে মোট অক্ষর বা বর্ণ আছে 11টি। প্রশ্নটা বলছে যে শব্দটির অক্ষরগুলোকে কত প্রকারে সাজানো যায়। এই কথাটার অর্থ হলো যে এই শব্দটি সবগুলি বর্ণকে নিয়ে কত প্রকারে সাজানো যাবে, মানে সবগুলি, মানে আমি হিসাব করে দেখলাম কয়টি আছে, 11টি। তাহলে 11p11, এটা রেজাল্ট হওয়ার কথা, কিন্তু এটা রেজাল্ট হবে না। এই কারণে এই ম্যাথমেটিক্স শব্দটির মধ্যে কিছু কিছু বর্ণ আছে একাধিকবার। একাধিক কথাটার অর্থ হলো একের অধিক, 2 বার 3 বার বা 4 বার যদি থাকে, তখন আমরা যে সূত্রটা শিখলাম তত ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ দিতে হবে। দেখি এখানে প্রথমটা আসবে এম নিয়ে, এম কয়বার আছে, 2 বার, এই যে এম আছে 2টি। তারপরে এ
এ আছে কয়টি? এ আছে 2টি। তারপরে টি আছে কয়টি? টি আছে 2টি। তারপরে এইচ একবারই আছে, একবার থাকলে লেখার দরকার নেই। তারপরে ই, ই তো একবারই আছে, অতএব এটা আর লেখার দরকার নেই। টি তো আমরা লিখছি। আই আছে একবার, লেখার দরকার নেই। সি এস এগুলাতে আর লেখার দরকার নেই, যা একবার করে আছে তা আর লিখবো না। তাহলে আমি কি পেলাম? ম্যাথমেটিক্স শব্দটিতে মোট অক্ষর আছে 11টি, এর মধ্যে এম 2টি, টি 2টি এবং এ 2টি। প্রশ্ন বলছে কত প্রকারে সাজানো যায়, অর্থাৎ ম্যাথমেটিক্স শব্দটির সবগুলো বর্ণ নিয়ে বিন্যাস সংখ্যা, হয় বিন্যাস সংখ্যাও লিখতে পারো বা সাজানো সংখ্যাও লিখতে পারো। তাহলে সবগুলো অক্ষর নিয়ে বিন্যাস সংখ্যা হলো 11 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। কেন 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা 3বার গুণন হলো? কারণ এ আছে 2বার, এম আছে 2বার এবং টি আছে 2বার, এই জন্য এই 3 ফ্যাক্টোরিয়াল দ্বারা আমাদের গুণ দেওয়া হলো। এখানে কেন 11 ফ্যাক্টোরিয়াল আসলো? এই যে 11p11 মানে 11 ফ্যাক্টোরিয়াল, মানে 11 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। তোমরা এইভাবেও লিখতে পারো বা ওইভাবেও আমাদের লিখে নিতে পারো 2 ফ্যাক্টোরিয়াল। এইটা ক্যালকুলেটর টিপ মারলে যা রেজাল্ট হবে সেটাই আমাদের উত্তর। তাহলে সব ম্যাথমেটিক্স শব্দটি সবগুলো বর্ণ নিয়ে বিন্যাস সংখ্যা হলো এই যে 4989600। এইটা এই অঙ্কেরই আরো কিছু অংশ আছে, সেটা দেখি। এদের মধ্যে কতগুলো তো স্বরবর্ণগুলো একত্রে থাকবে। স্বরবর্ণ কি থাকবে? একত্রে থাকবে। যখন কোথাও অঙ্কে স্বরবর্ণ একত্রে বা ব্যঞ্জনবর্ণ একত্রে কথা বলা থাকবে, যতগুলো স্বরবর্ণ আছে সব স্বরবর্ণগুলোকে একটি অক্ষর মনে করতে হবে। অর্থাৎ ওরা যেখানেই যায় বসবে ওই ওই সেট ধরে বসবে, ওই সেট ধরে বসবে। অর্থাৎ এই স্বরবর্ণগুলোকে আমাদের কি করতে হবে? একটি অক্ষর মনে করতে হবে। তাহলে আমরা ম্যাথমেটিক্স শব্দটিতে স্বরবর্ণ কি কি আছে? এ, ই, এ, আই, এই 4টা স্বরবর্ণ আছে। তাহলে শব্দটিতে মোট 4টি স্বরবর্ণ আছে, এখানে উল্লেখ করা আছে এ, ই, এ, আই। এই স্বরবর্ণ 4টিকে একটি অক্ষর মনে করলে মোট অক্ষর হবে 8টি। স্বরবর্ণ 4টিকে কি করব আমরা? একটি অক্ষর মনে করব। স্বরবর্ণ 4টিকে যদি আমরা একটি অক্ষর মনে করি তাহলে মোট অক্ষর হবে 8টি। কিভাবে? মোট অক্ষর আছে আমাদের 11টি, 11টির মধ্যে স্বরবর্ণ 4টি, তাহলে থাকলো কয়টি? ব্যঞ্জনবর্ণ, ব্যঞ্জনবর্ণ থাকলো 7টি। আর স্বরবর্ণ 4টি কি কয়টি অক্ষর মনে করলাম? একটি, তাহলে 1। তাহলে 7 আর 1 কত হলো? 8। তাহলে এই যে এখানে বলছে স্বরবর্ণ 4টিকে একটি অক্ষর মনে করলে মোট অক্ষর হবে 8টি। এই 8টি অক্ষরের মধ্যে 8টি অক্ষরের মধ্যে এম আছে 2টি আর টি আছে 2টি। এ 2টি হবে না, কারণ এইটাকে আমরা তো একটা অক্ষরের মধ্যে ফেলা দিয়েছি, এটা হচ্ছিল তোমার স্বরবর্ণ। এই 8টি অক্ষরের মধ্যে তোমার এম আছে কয়টি? 2টি, 2টি হলো এম, আর টি আছে হলো 2টি। তাহলে আমাদের কত ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ হবে? যতগুলো রিপিট থাকবে, একই রকম থাকবে, তত ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ হবে। সেই সূত্রটাই আজকে আমরা শিখলাম। তাহলে কত ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ হবে? 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এই যে এখানে আছে দেখো, এই 8টি অক্ষর নিয়ে বিন্যাস সংখ্যা। 8টি অক্ষর নিয়ে, এখানে 8 হবে, এই জায়গাটা ভুল হয়েছে আমাদের, এখানে 8 হবে। 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এইখানে তুমি এইভাবেও লিখতে পারো যে স্বরবর্ণ 4টিকে একটি অক্ষর মনে করলে মোট অক্ষর হবে 8টি। 8টি অক্ষর নিয়ে সাজানো যায় 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। ক্যালকুলেটরে টিপ মারলে আসবে 10080। আচ্ছা, এখন এই স্বরবর্ণ
চারটিকে নিজেদের মধ্যে কত উপায়ে সাজানো যায়? 4p4 মানে 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এ আছে দুইটি, সেজন্য 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে কত উপায়? 12 উপায়। তাহলে স্বরবর্ণগুলোকে একত্রে নিয়ে মোট বিন্যাস সংখ্যা এই যে 10,080 গুণন 12, গুণফল যেটা রেজাল্ট হবে সেটাই হবে আমাদের কোশ্চেনের চাহিদা মতো উত্তর। এদের মধ্যে কতগুলিতে স্বরবর্ণগুলি একত্রে থাকবে? তাহলে স্বরবর্ণগুলো একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা হবে এই একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1,20,960। নিশ্চয়ই বন্ধু বুঝতে পারছো। পরে একই অঙ্কেরই আরেকটি অংশ আছে, সেটি হলো পাশাপাশি না রেখে, পাশাপাশি রেখে স্বরবর্ণগুলোকে পাশাপাশি রেখে বিন্যাস সংখ্যা হলো 1,20,960। আর পাশাপাশি না রাখলে তোমাকে এই যে এইটা থেকে, এই সংখ্যা থেকে তোমাকে এই সংখ্যাটা বিয়োগ দিতে হবে। বিয়োগ দিলে যে স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে মোট বিন্যাস সংখ্যা এই যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, এই যে 49,89,600 এই সংখ্যা থেকে 1,20,960 বিয়োগ দিলে রেজাল্টটা চলে আসবে। তাহলে অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ। অঙ্কটা আমরা আরেকবার দেখি। প্রথমে বলছে ম্যাথমেটিক্স শব্দটিতে অক্ষরগুলোকে কত প্রকারে সাজানো যায়, মানে সবগুলো অক্ষর নিয়ে কত প্রকারে সাজানো যায়। ম্যাথমেটিক্স শব্দটিতে 11টি বর্ণ আছে, তাহলে 11টি বর্ণকে নিয়ে সাজানো যায় কত উপায়? 11p 11 ডিভাইডেড বাই, যেহেতু ম্যাথমেটিক্স শব্দটিতে এম আছে দুইটি, টি আছে দুইটি, এ আছে দুইটি, সেই জন্য ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2 এবং ফ্যাক্টোরিয়াল 2 দ্বারা ভাগ হলো। এইটাই হলো রেজাল্ট। তারপরে বলছে স্বরবর্ণগুলোকে একত্রে রাখতে হবে। স্বরবর্ণগুলোকে একত্রে রাখতে গেলে স্বরবর্ণ চারটিকে একটি অক্ষর মনে করবে, তখন 11টি অক্ষর হয়ে যাবে 8টি অক্ষর। এই যে দেখো 8টি অক্ষর হলো, তখন 8টি অক্ষর নিয়ে বিন্যাস সংখ্যা হবে 8p8 ডিভাইডেড বাই এম আছে দুইটি, সেই জন্য 2 ফ্যাক্টোরিয়াল, গুণ টি আছে দুইটি, সেই জন্য 2 ফ্যাক্টোরিয়াল। এ কিন্তু দুইটি নাই, কারণ এ হলো স্বরবর্ণ, এ দুইটি আছে, কিন্তু এই স্বরবর্ণ চারটিকে আমরা কি করছি? একটি অক্ষর মনে করছি, অর্থাৎ ওটা এক হয়ে গেছে, ইউনিক হয়ে গেছে। তাহলে কত হলো? 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে রেজাল্ট আসবে 10,080। এখন স্বরবর্ণ চারটিকে নিজেদের মধ্যে কত উপায়ে সাজানো যাবে? এ ইন্টু এ 4p4 মানে 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এ আছে দুইটি, সেজন্য 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এইটাই রেজাল্ট, যে স্বরবর্ণগুলোকে একত্রে নিয়ে মোট বিন্যাস সংখ্যা হবে এই 10,080, আর 12 গুণ করলে হবে 1,20,960 উপায়ে সাজানো যায়। আর যদি বলে পাশাপাশি না রেখে কত প্রকারে সাজানো যায়, আমাদের মোট যে বিন্যাস সংখ্যা আছে 11টি অক্ষর দিয়ে, সেটা থেকে বিয়োগ দিলে রেজাল্টটা চলে আসবে। তাহলে এই অঙ্কেরই 3টি অংশ ছিল। একটি হলো সবগুলো অক্ষর নিয়ে বিন্যাস সংখ্যা, সেটা পেলাম উত্তর। স্বরবর্ণকে একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা পেলাম, এবং স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে বিন্যাস সংখ্যা আমরা পেয়ে গেলাম। আরেকটি দেখো, আমরা পরবর্তী স্লাইডে যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, নিশ্চয়ই তোমরা মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করতেছ, এবং তোমরা লেকচারগুলো মনোযোগ সহকারে দেখবা, এবং বাসায় যে বইয়ের প্রাথমিক যে ধারণাগুলো দেওয়া আছে অধ্যায়ের, সেগুলো ভালো করে মনোযোগ সহকারে পড়ে উদাহরণগুলো করবা। তারপরে আমার অঙ্কগুলো করে এবং অনুশীলনীর অন্যান্য অঙ্কগুলো, সব অঙ্কই তোমরা বাসায় আস্তে আস্তে প্র্যাকটিস করবা। এখানে একটি জিনিস দেখো, আরেকটি সূত্র লাস্ট, এটা ছোট্ট একটি, এর আলোকে 2-3টি অঙ্ক আছে বইয়ে, বেশি নাই। সেটা হলো পুনরাবৃত্তিমূলক বস্তুর বিন্যাস, মানে একটা সংখ্যাকে বারবার ব্যবহার করা যায়, এই বার কথাটা থাকবে। একবারে আর সংখ্যক জিনিস নিয়ে বিন্যাস নির্ণয় করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের কত? এখানে n সংখ্যক জিনিস থেকে একবারে আর সংখ্যক জিনিস নিয়ে বিন্যাস নির্ণয় করতে হবে, যেখানে প্রত্যেকটি জিনিস আর সংখ্যক বার। এক জিনিস, এর আগে যত অঙ্ক করছি, যে কোনো বর্ণ বা সংখ্যাকে আমরা একবার ব্যবহার করতে পারছি, কিন্তু না, একবার না, একাধিকবার ব্যবহার করা যায়। সেই ক্ষেত্রে তোমার সূত্র হবে আর সংখ্যক জিনিসের প্রথমটি স্থান n প্রকারে পূরণ করা যায়, দ্বিতীয়টি স্থান n স্কয়ারে পূরণ করা যাবে, তৃতীয়টি স্থান n সংখ্যক উপায়ে পূরণ করা যাবে। সুতরাং প্রথম 3টি স্থান n কিউ আকারে পূরণ করা যাবে। এইভাবে অগ্রসর হলে আমরা আর সংখ্যক স্থান আমরা কত উপায়ে পূরণ করতে পারবো? n টু দি পাওয়ার r সংখ্যক উপায়ে
পূরণ করতে পারবো। একটু খালি মনে রাখবা যে একই সংখ্যা বারবার ব্যবহার করে আমরা কত সংখ্যক উপায়ে সাজাতে পারবো, n টু দি পাওয়ার r। এখানে n সংখ্যক জিনিস থেকে একবারে r সংখ্যক জিনিস নিয়ে বিন্যাস নির্ণয় করতে হবে, যেখানে প্রত্যেকটা জিনিস r সংখ্যক বার পর্যন্ত আমরা পুনরাবৃত্তি মানে আবার একবার ব্যবহার করার পরেও আমরা আরেকবার ব্যবহার করতে পারবো, সেটাই হলো পুনরাবৃত্তি হতে পারে। দেখি আমরা একটু অঙ্ক, ছোট ছোট অঙ্ক আছে 2টা না 3টি বইয়ে, তার মধ্যে একটি দেখি। এখানে দেখো উদাহরণ 4, 3, 4, 5, 6, 7 এর প্রত্যেকটিকে যে কোনো সংখ্যক বার নিয়ে, যে কোনো সংখ্যক বার, এই কথাটা উল্লেখ থাকলে এই সূত্রটা ব্যবহার করা হবে। এই নিয়ে 3 অঙ্কের কতগুলো সংখ্যা গঠন করা যাবে। 3 অঙ্কের বলতে যেমন 3, 4, 5 হতে পারে। 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা 345, 345 হতে পারে। তাহলে আমরা কি হবে, 3 টু দি পাওয়ার প্রত্যেক যে কোনো সংখ্যক বার নিয়ে, এখানে 5টি অঙ্ক আছে, এখানে 5টি, এখানে 5 কথাটা উল্লেখ নাই, এখানে 5টি অঙ্কের দ্বারা, 5টি কেন, এই যে 1, 2, 3, 4, 1, 2, 3, 4, এই যে 5, এখানে 5টি অঙ্ক দ্বারা 3টি স্থান পূরণ করতে হবে, যেখানে প্রতিটি অঙ্ক বারবার ব্যবহার করা যাবে। প্রথম স্থানটি 5 ভাবে পূরণ করা যায়, দ্বিতীয় স্থানটি 25 ভাবে পূরণ করা যাবে। এই যে দ্বিতীয় স্থানটি 25 ভাবে, কারণ 5 এর উপর স্কয়ার, 25 ভাবে পূরণ করা যাবে। তৃতীয় স্থানটি পূরণ করা যাবে কত উপায়ে, যেমন মনে করো দ্বিতীয় স্থানটি কত উপায়ে পূরণ করা যাচ্ছে, 5 এর উপর স্কয়ার। আমাদের সূত্রটা কত, n টু দি পাওয়ার r, n টু দি পাওয়ার r। এখানে মোট অঙ্ক আছে হলো 5টি, সেই জন্য n এর মান হলো 5। তাহলে কত অঙ্ক বিশিষ্ট সংখ্যা তৈরি করতে হবে, 3 অঙ্ক বিশিষ্ট, সেজন্য r এর মান কত বসাতে হবে, 3। এই যে 5 টু দি পাওয়ার 3 মানে 125। যদি 2 হতো তাহলে 25 ভাবে পূরণ করা, যদি 1 হতো তাহলে 5 ভাবে পূরণ করা যেত। এই হলো আমাদের অঙ্ক। দেখো আরেকবার, এখানে 5টি অঙ্ক দ্বারা 3টি স্থান পূরণ করতে হবে, যেখানে প্রতিটি অঙ্ক বারবার ব্যবহার করা যাবে। প্রথম স্থানটি 5 ভাবে পূরণ করা যায়, দ্বিতীয় স্থানটি 5 ভাবে পূরণ করা যাবে, 5 স্কয়ার ভাবেও পূরণ করা যাবে। তাহলে প্রথম দুটি স্থান পূরণ করা যাবে, দ্বিতীয় স্থানটি 5 ভাবে পূরণ করা যাবে, এটা স্কয়ার হবে না, 5 ভাবে পূরণ করা যাবে। তাহলে প্রথম দুটি স্থান পূরণ করা যাবে হলো কত উপায়ে, 25 ভাবে, 25 ভাবে পূরণ করা। তৃতীয় স্থানটিও 5 ভাবে পূরণ করা যাবে, অতএব তৃতীয় স্থানটিও পূরণ করা যাবে, 5 টু দি পাওয়ার কিউব ইকুয়াল টু 125 ভাবে পূরণ করা যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কোনো কমেন্টস আছে কিনা দেখি, যদি গঠনমূলক কোনো কমেন্টস থাকে তাহলে সেটা উত্তর দিয়ে আমরা আজকের মতো আমাদের অনলাইন ক্লাস তো নিলাম, কমেন্টসটা দেখি। অনেকে সালাম দিছে, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সফলতা কামনা করে শেষ করছি। খোদা হাফেজ।